তোমার কাছে কি ফিজিক্সের 10 নম্বর অধ্যায় অনেক বেশি কঠিন লাগে? তবে আজকের ক্লাসটি তোমার জন্য। এখানে আমি তোমাকে একদম বেসিক থেকে ধরে ধরে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক 100% ক্লিয়ার করে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। জাস্ট তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। ভাইয়া দেখো, আধান বা চার্জ সম্পর্কে আমরা জানবো। তো প্রথম কাজ হচ্ছে, আমি এখানে তোমাদের জন্য লিখে রাখছি যে আধান বা চার্জ কাকে বলে। তুমি কি করবা, এই সংজ্ঞাটা সুন্দর করে লিখবা এবং মুখস্থ করে ফেলবা। এখানে বলা আছে পদার্থ সৃষ্টিকারী মূল কণিকাগুলো। পদার্থের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো থাকে, এগুলো জানো। যে মূল যে কণিকাগুলো আছে সেই কণিকাগুলোর যে মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মের কারণে কোনো বস্তুর ভিতরে তড়িৎ চুম্বকীয় ক্রিয়া প্রতিক্রিয়া বা বলের সৃষ্টি হয়, তাকে আধান বা চার্জ বলে। তো তুমি সুন্দর করে আধান বা চার্জের সংজ্ঞাটা মুখস্থ করে নিবা। তো আমরা আসলে জাস্ট যেটা বুঝবো যে আধান বা চার্জ কিভাবে তৈরি হয়, এটা কিভাবে আসে, সেই সিস্টেমটাকে একটু তোমাদেরকে ফিল করে বুঝাই দিব। চলো আলোচনা করি আমরা। তো ভাইয়া, তুমি যদি একটা পদার্থকে ভাঙো, তুমি কি পাবা জানো? একটা পদার্থকে যখন তুমি ভাঙবা, যে কোনো একটা পদার্থকে ভাঙলে তুমি কি পাবা? ফার্স্টে অণু পাবা। আবার অণুগুলোকে যদি তুমি ভাঙো, তখন তুমি পরমাণু পাবা। মানে হচ্ছে, ধরো তুমি একটা বিল্ডিং ধরো ভাঙতেছো, বিল্ডিং ভাঙলে তুমি কি পাবা? নর্মালি সিমেন্ট পাবা, সেখানে রড পাবা, তাই না? বালু পাবা। এবং তারপরে তুমি যেটা ফাইনালি লাস্টে যেটা পাবা সেটা হচ্ছে ইট পাবা। একটা করে ইটের উপর দেখো, ইটগুলো রেখে কি করে একটা বিল্ডিং তৈরি করে, তাই না? সেম ভাবে তুমি মনে রাখবা যে এই যে পদার্থের যে বিল্ডিং ব্লক, পদার্থের বিল্ডিং ব্লক হচ্ছে পরমাণু। যেমন একটা বিল্ডিং, একটা বড় বিল্ডিং এর বিল্ডিং ব্লক কি হবে? ইট। কারণ একটা করে ইটের পর একটা ইট সাজায় কি করে? একটা বড় বিল্ডিং তৈরি করে, তাই না? সেম ভাবে ভাইয়া, তোমাকে বুঝতে হবে যে পদার্থের বিল্ডিং ব্লক হচ্ছে পরমাণু। মানে একটা পরমাণুর উপর আরেকটা পরমাণু দিয়ে দিয়ে কি হয়? একটা পদার্থ তৈরি হয়। এটা বুঝছো? ওকে। চলো এবার আমরা একটা পরমাণু নিয়ে কথা বলবো। যেমন দেখো, সোডিয়াম পরমাণু। তোমরা সবাই জানো সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল, তাই না? তো সোডিয়ামের প্রথম স্তরে কয়টা থাকে? 2টা ইলেকট্রন থাকে। দ্বিতীয় স্তরে থাকে 8টা, এবং লাস্টের কক্ষপথে থাকে একটা ইলেকট্রন। তার মানে সোডিয়ামে টোটাল কতগুলো ইলেকট্রন থাকে? 11টা। সেম ভাবে তুমি জানো, এই যে কেন্দ্র আছে, দেখো এই পরমাণু যে কেন্দ্র, কেন্দ্রের ভিতরে কে থাকে জানো? প্রোটন থাকে এবং কে থাকে? ইলেকট্রন থাকে। প্রোটন এবং নিউট্রন থাকে। পরমাণুর কেন্দ্রে কে থাকে? প্রোটন থাকে এবং হচ্ছে নিউট্রন থাকে। আর এই যে কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। তুমি নর্মালি চিন্তা করো, হচ্ছে সোডিয়ামে নর্মাল অবস্থায় এখানে 11টা প্রোটন থাকে, তাই না? সেম ভাবে এখানে কি থাকে? 11টা ইলেকট্রন থাকে। 11টা প্রোটন আর 11টা ইলেকট্রন, 11 থেকে 11 বাদ দিলে কত হয়? শূন্য হয়। শূন্য হয় কেন জানো? কারণ এই জন্যই আসলে তারা পরমাণুতে নিউট্রন কি থাকে? তড়িৎ নিরপেক্ষ। এখানে কিন্তু নিউটনের কোনো চার্জ নাই। নিউটন একদম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কেন থাকে? কারণ ভাইয়া, এই যে 11টা প্রোটন 11টা নিউট্রন সেম, একজন হচ্ছে পজিটিভ, একজন হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ কাটাকাটি হয়ে কি হয়ে যায় বলো তো? শূন্য হয়ে যায়। বুঝলা? এখন যদি তুমি এখানে ভাইয়া বাহ্যিক ভাবে কোনো বল প্রয়োগ করো, ধরো বাহ্যিক থেকে, বাহির থেকে একটা বল প্রয়োগ করে তুমি এখান থেকে একটা ইলেকট্রন মনে করো অপসারণ করতেছো, বা এখান থেকে তুমি একটা ইলেকট্রন সরায় দিলা। যখন তুমি এখান থেকে একটা ইলেকট্রন সরায় দিবা, তখন এখানে বলো তো, তোমার প্রোটন সংখ্যা কিন্তু 11ই থাকবে, বাট ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, বুঝছো? তখন তুমি যোগ বিয়োগ করলে এখানে কি থাকবে? 1 থাকবে। মানে পজিটিভ 1 থাকবে, বুঝছো? পজিটিভ 1 মানে এখানে তুমি নর্মালি ভাবো, যেখানে তোমার, চিন্তা করো, যেখানে টোটালি ধরো 11টা প্লাস আছে, নর্মালি ভাবো। আর এখানে ধরো তোমার নিচে 11টা মাইনাস, 10টা মাইনাস আছে। তাহলে প্লাস মাইনাসে কি হয় বলো তো? কাটাকাটি যায়। তাহলে অবশিষ্ট থাকে কয়টা বলো তো? একটা প্লাস থাকে। যখনই তুমি, নর্মালি বুঝো, যখনই তুমি বাহ্যিক থেকে একটা বল প্রয়োগ করলা, বাহির থেকে বল প্রয়োগ করে একটা ইলেকট্রনকে তুমি অপসারণ করলা, বা এখান থেকে তুমি সরাই দিলা, বের করে দিলা, তখন সেটা কি হয়ে গেল দেখো তো? একটা পজিটিভ চার্জে চার্জিত হয়েছে কিনা বলো তো ভাই? এটা কিন্তু পজিটিভ হয়ে গেছে। তুমি নর্মালি চিন্তা করো, এখানে তোমার টোটাল হচ্ছে ভাইয়া 11টা কি ছিল? পজিটিভ চার্জ ছিল। সেম ভাবে ইলেকট্রন কি? নেগেটিভ চার্জ। তো সেম ভাবে তুমি বুঝো যে তোমার এখানে 11টা নেগেটিভ চার্জ ছিল। তো যখনই তুমি এখান থেকে একটা ইলেকট্রন সরাই দিলা, তখন নেগেটিভ চার্জ একটা কমে গেল। তো যখন নেগেটিভ চার্জ একটা কমে যাবে, তখন কিন্তু এই যে পজিটিভ নেগেটিভ এগুলো কি হবে? ধীরে ধীরে কাটা যাবে। বাট লাস্টে কিন্তু একটা পজিটিভ থেকে যাবে, কারণ ওইটা কিন্তু কাটাকাটি করার মধ্যে কোনো ওয়ে নাই। তার মানে এখানে কি হলো দেখো তো? একটা ধনাত্মক চার্জ তৈরি হয়েছে না? তার মানে এখানে একটা ধনাত্মক আধান তৈরি হয়েছে। তো বুঝতে পারছো আসলে আধানটা কিভাবে তৈরি হচ্ছে? আধান বা চার্জ কিভাবে তৈরি হচ্ছে? তাহলে আমরা জাস্ট এভাবে মনে রাখবো, যদি আমরা এখান থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করাই, তাহলে সেটা কি হবে? ধনাত্মক চার্জে চার্জিত হবে। আর অথবা যদি এখান থেকে একটা ইলেকট্রনকে ভিতরে প্রবেশ করাই, এখান থেকে বাহির করে দিলে কি হবে? পজিটিভ। আর যদি ইলেকট্রনকে আমি ধরো জোর করে ধরে এখানে ভিতরে প্রবেশ করাই দিলাম, তখন সেটা হয়ে যাবে কি? নেগেটিভ। মানে ত্যাগ করে দিলে পজিটিভ, গ্রহণ করলে নেগেটিভ। যেমন দেখো, তুমি যেটা বোঝাও, সোডিয়াম এখানে আছে, সে মনে করো সোডিয়াম প্লাস হয়ে গেছে, তার মানে কি? সে একটা ইলেকট্রন এখান থেকে ত্যাগ করে দিচ্ছে। এই যে সোডিয়াম ছিল,
সোডিয়াম কি হয়েছে দেখো তো, পজিটিভ হয়ে গেছে। এই যে একটা পজিটিভ থাকলো, তার মানে কি হলো, সোডিয়াম এখান থেকে একটা ইলেকট্রন সে ত্যাগ করছে, ত্যাগ করে সে পজিটিভ চার্জে চার্জিত হয়েছে, বা সোডিয়ামের উপর যে প্লাস হয়েছে এটাই হচ্ছে তার আধান। অপরদিকে দেখো ক্লোরিন ফলো করো, ক্লোরিন ধরো তোমার এমনি আছে, তো ক্লোরিনকে তুমি জোর করে এর ভিতরে একটা ইলেকট্রন প্রবেশ করাই দিলা, তখন ক্লোরিন কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। তখন ক্লোরিন কিন্তু তোমার হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তো আমি তোমাকে জাস্ট এখান থেকে বোঝাইতে চাইলাম যে আসলে চার্জিত কিভাবে হয়, মানে চার্জ বা আধান কিভাবে তৈরি হয়, কেন আসলে পজিটিভ চার্জ হয়, কেন নেগেটিভ চার্জ হয়। তুমি আশা করি এই বেসিক কথাটা বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার তো নাকি এতটুকু? ক্লিয়ার। চলো পরবর্তী টপিক আমরা আলোচনা করবো। এখানে বলা আছে কোনো বস্তুতে মোট চার্জের ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক হবে থেকে। তাহলে কোনো বস্তুতে মোট চার্জ, যে কোনো বস্তুতে মোট চার্জ ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। বুঝলা? যে যে কোনো বস্তুতে ইলেকট্রনের মোট চার্জ পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। তো ধরো আমি পূর্ণ সংখ্যা মানে কি বোঝাই দিল, ধরো আমি বললাম এখানে যে তোমার ইলেকট্রন এখানে 7.5 ইলেকট্রন আছে, এভাবে কি থাকতে পারবে? কোশ্চেনে কিন্তু বলা আছে যে পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। আমি যদি 7.5 লাগে, এটা কি পূর্ণ সংখ্যা হবে? তার মানে কি এভাবে সে থাকতে পারবে? এভাবে সে থাকতে পারবে না। তুমি যদি লেখো এখানে 8টা ইলেকট্রন আছে, তাহলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তার মানে সে এভাবে থাকতে পারবে। যদি আমি লিখি 2.5 ইলেকট্রন, তার মানে সে কি এভাবে থাকতে পারবে? এভাবে থাকতে পারবে না, সে জাস্ট পূর্ণ সংখ্যা আকারে থাকবে। তাই বলা হয়েছে কোনো বস্তুতে মোট চার্জ ইলেকট্রনের, মানে মোট চার্জ যেটা থাকবে, চার্জ যেটা থাকবে ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। মানে চার্জ সংখ্যা সবসময় কি হবে, পূর্ণ সংখ্যা হবে। এটা কখনো ভগ্নাংশ সংখ্যা হবে না। যেমন 7.5 হতে পারবে না, 2.5 হতে পারবে না, তুমি চাইলে 0.5 চার্জ দিতে পারবে না। চার্জ সংখ্যা অলওয়েজ কি হবে, সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। বুঝছো ব্যাপারটা? তো এখানে আমরা জাস্ট এটা সূত্র লিখতে পারি, আধান কিউ সমান সমান প্লাস মাইনাস এখানে এন ই, প্লাস মাইনাস কি বলতো, এন। এই সূত্রটা মনে রাখবে, এখান থেকে আমাদের কিন্তু নিউটন সংখ্যা বের করতে বলতে পারে। এন সমান সমান প্লাস মাইনাস এন ই, তাহলে এন যেটা আছে, এন এর মান সবসময় কি হবে, 1 2 3 4 5, মানে এন এর মান কিন্তু অলওয়েজ ভাই তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। তো এইটুকু কনসেপ্ট তোমার ক্লিয়ার কিনা দেখো, আমি জানি না তোমাকে কতটুকু বুঝাইতে পারতেছি বা আমার কথা তুমি বুঝতেছো কিনা। যেটা তোমার কাছে অনেক বেশি কঠিন লাগবে, যে বিষয়টা অনেকটা আনক্লিয়ার থাকবে, সেটা আমাকে বলবা যে ভাই এটা আমি বুঝি নাই, আমি অবশ্যই তোমাকে ক্লিয়ার করে দিব। তো এতটুকু আলোচনা তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে একটু জানাবা। এরপর আমাদেরকে আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কত। দেখো ভাইয়া, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ। তো দুইটার সামনে দেখো প্লাস মাইনাস দিছি, তো প্লাস মাইনাস দেওয়ার কারণটা কি? কারণ ইলেকট্রনেরটা নেগেটিভ, মানে -1.6 × 10⁻⁻19 কুলম, আর প্রোটনেরটা হচ্ছে পজিটিভ হবে 1.6 × 10⁻⁻19 কুলম। তো অবশ্যই তুমি এই মানটাকে মুখস্থ রাখবা, বুঝছো? এটা কিন্তু এমসিকিউতে চলে আসতে পারে, এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো এতক্ষণ যা পড়লাম তার উপরে তোমাদেরকে আমি 4টা কুইজ কোশ্চেন দেবো, যে 4টা তোমরা নিজেরা সলভ করবা, এবং সলভ করে কিন্তু ভাইয়া আমাকে অ্যান্সার গুলো লিখে তুমি অবশ্যই জমা দিবা হোয়াটসঅ্যাপে, বুঝছো? চলো ফার্স্টে হচ্ছে এখানে বলা হয়েছে আধান কত প্রকার, এটা তুমি অ্যান্সার করে আমাকে জমা দিবা, এটা কিন্তু তোমার হোমওয়ার্ক, তোমার কাজ। ওকে, এরপরে দেখো সবকিছুর বিল্ডিং ব্লক কি, এটাও তোমাদের শিখাইছি। সবকিছুর বিল্ডিং ব্লক কি, এটার অ্যান্সারও তুমি সুন্দর করে লিখে আমাকে পাঠিয়ে দিবা। এরপর বলা আছে দেখো প্রোটন এবং ইলেকট্রন চার্জের মান কত। এ ভাই এটা তো একটু আগে লিখে দিছি, সো এটার অ্যান্সার কিন্তু পেয়ে গেছো, যে প্রোটন এবং ইলেকট্রনের চার্জের মান কত। পরমাণুর চার্জ নিরপেক্ষ কণার নাম কি, পরমাণুতে যে চার্জ নিরপেক্ষ একটা কণা আছে, সেই কণার নাম কি। তো তুমি কি করবা, এই 4টা প্রশ্নের অ্যান্সার আমাকে তুমি লিখে দিবা, বুঝছো? আর এতটুকু যদি কিছু বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাই দিবা। চলো আমরা এবার নেক্সট বিষয়গুলো আলোচনা করব। নেক্সট বিষয়গুলো আলোচনা করব কোথায় যে নেক্সট বিষয়গুলো। এবার দেখো আমরা অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব এই টপিক থেকে। আধান বা চার্জ থেকে পরীক্ষাতে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে 10 কুলম আধান বলতে কি বুঝো। তোমাদেরকে দেখো আমি একদমই সবকিছু কিন্তু পড়ায় দিব, যে টপিক পড়াবো সেই টপিক থেকে যে ধরনের কোশ্চেন আসে সেটাও পড়ায় দিব। তো আমরা একটা সূত্র দেখবো এখানে, কিউ সমান সমান আই ইন্টু টি। আই মানে তড়িৎ প্রবাহ, টি মানে সময়। তো জাস্ট এই সূত্রটা তোমার 11 অধ্যায়ে কাজে লাগবে, বাট আমরা এখনই এটাকে একটু দেখবো বা মুখস্থ করব। তো কথা হচ্ছে ভাইয়া, এখানে আমরা আসলে কি করব?
যে 10 কুলম্ব বলতে কি বোঝায়, এটাকে আমরা কিভাবে লিখবো? তো আমি ধরো লিখলাম এখানে যে ভাইয়া 10 অ্যাম্পিয়ার। তুমি জাস্ট এভাবে লিখবে, এখানে যে 10 কুলম্ব দিয়ে আছে না, এই কুলম্বটাকে জাস্ট এখানে লিখবা 10 অ্যাম্পিয়ার গুণন 1 সেকেন্ড। এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো। তাই তো এটার মানে কি দাঁড়াইলো? 10 কুলম্ব আধান বলতে কি বোঝে? তুমি কি লিখবা? এইভাবে লিখবা যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে এই যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সেকেন্ড চলছে? 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড যাবত প্রবাহিত হলে মোট চার্জের পরিমাণ হয় হচ্ছে 10 কুলম্ব। তোমাকে যদি পরীক্ষাতে বলে 10 কুলম্ব বলতে কি বুঝো, তুমি জাস্ট এভাবে অ্যান্সার লিখে দিবা যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড যাবত প্রবাহিত হলে মোট চার্জের পরিমাণ হয় 10 কুলম্ব। ভাইয়া তোমাকে যদি তারা বলে যে 5 কুলম্ব বলতে কি বুঝো, তুমি কি বলতে পারবে না? তুমি কি লিখবা যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ডে যাবত প্রবাহিত হলে মোট চার্জের পরিমাণ হয় 5 কুলম্ব। তোমার তার 100 কুলম্ব বলুক, 40 কুলম্ব বলুক, যত কুলম্ব বলুক না কেন, তুমি কি পারবে না এটা বলো তো? খুবই সহজ না? তুমি চাইলে কিন্তু এটাকে এভাবে লিখতে পারো। তুমি যদি চাও স্যার আমি এভাবে লিখবো, আমি আরেকভাবে অ্যান্সারটা লিখবো, তুমি জাস্ট এভাবে লিখতে পারো যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট 10 সেকেন্ড যাবত প্রবাহিত হলে মোট চার্জের পরিমাণ 10 কুলম্ব। তাও কিন্তু অ্যান্সার হবে, জাস্ট ঘোরায় লিখবা। মানে তুমি এটা লিখলেও হবে, তুমি যদি এইভাবে লেখো তাও হবে। তো জাস্ট আমরা একটা জিনিসই শিখি, দুইটা না শিখি, যে আমরা এভাবে অ্যান্সার করব যে 10 কুলম্ব আধান বলতে কি বোঝো, 20 কুলম্ব বলতে কি বোঝো, যত কুলম্ব বলুক না কেন, আশা করি তুমি পারবা যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে এখানে যেটা থাকবে সেটাকে অ্যাম্পিয়ার এবং 1 দ্বারা গুণ করে দিবা। দশককে কত হয়? 10 হয়। এখন যদি তোমার 20 বলে তাহলে তুমি কি করবা? যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড যাবত প্রবাহিত হলে মোট চার্জের পরিমাণ হয় 20 কুলম্ব। আশা করি তুমি এটা পারবা। তো আমাদের এইটুকুই ছিল হচ্ছে পর্ব 1 এর ক্লাস, এবং পর্ব 2 তে আমরা আরো ইম্পর্টেন্ট বিষয়গুলো শিখাবো। এই ক্লাস নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বলে দিবা, আমি রিপ্লাই করে দিব। কারণ ভাই আমি এতটা ভালো ক্লিয়ার করে দিতে পারি না হয়তোবা। তোমার সমস্যাগুলো যদি থাকে অবশ্যই আমাকে জানাবো, আমি তোমাকে আরো অ্যাঙ্গেল থেকে হয়তো বুঝিয়ে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে দিব। তো সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটা দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পার্ট 2, 3, 4